দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই আলোচনাটি শুনতেছেন তাদের সবাইকে, মুসলিম ভাইদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং সনাতন ভাইদেরকে আদাব। আজকের যে টপিক্সটা আছে নিয়ে আলোচনা করব, সেই টপিক্সটা খুব নিন্দিত এবং ঘৃণিত একটি আদেশের মধ্যে থেকে আজকের এই আলোচনাগুলো আমি করব। যে নেতৃত্ব, যে মানুষটি জন্ম না হলে আজকে বাংলাদেশ সৃষ্টি হতো না, যে দলটি সৃষ্টি না হলে আজকে বাংলাদেশ প্রতিষ্ঠিত পেত না, সেই দলকে সেই রাজাকার আল বদর আল শামস এরা সবাই মিলে সংসদে একটি কমিটি গঠন করে। সেই কমিটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার যে আইন পাশ করা হলো, এতে করে আমি আশাহত হইনি। এর মূল কারণ হলো এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ইয়াহিয়া খান, টিক্কা খান, পাকিস্তানের বড় বড় রাষ্ট্রপ্রধানরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম দীর্ঘ 54-55 বছর পর। সেই রাজাকারের সংগঠন এবং সম্মিলিত জোটের অধীনে থাকা রাজনৈতিক দলগুলো আজকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। আজকে তারা নিজেরাই নিজের কবর রচনা করলেন। কারণ আজ সংসদের মাধ্যমে আপনারা সারা বিশ্বের দরবারে একটি নিন্দিত আইন পাশ করলেন। সেই নিন্দিত আইনের প্রয়োগ করতে গিয়ে আপনারা যদি মনে করেন যে বিগত দিনের সেই পাকিস্তানি সরকার আইয়ুব খান, টিক্কা খান সময় এদের থেকেও আপনি বড় ক্ষমতাধর নন, আমরা বিন্দুমাত্র আশাহত হইনি। কারণ আপনাদের দ্বারা আমরা এটা আশা করেছি, যেটা আশা করেছি সেটাই পাইছি। কারণ সাপের বাচ্চা, সাপের সন্তান সাপই হয়, নেউল হয় না। তো আমরা আবারও প্রমাণিত হলো যে আমরা যে সেই পাকিস্তানি গোষ্ঠী, রাজাকার গোষ্ঠী, আল শামস আল বদরদের গোষ্ঠীর খপ্পরে পড়ে বাংলাদেশকে একটি পাকিস্তানি কলোনি বানানোর যে প্রক্রিয়াটা আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন, আপনারা সর্বসাফল্যে কতটুকু সার্থকতা নিয়ে এগোতে পারবেন, এটা আমার প্রশ্ন। কারণ বিগত দিনে সবচেয়ে বড় বড় ক্ষমতাধর নেতাকর্মীরাও কিন্তু এই দলকে নিষিদ্ধ করতে পারে নাই এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশের মানুষের সমর্থন নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে। আপনারা 55 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটনার ফলে আজকে যে ঘোষণাটা দিলেন সংসদের মাধ্যমে, সেই সংসদের এই আলোচনার মধ্যে আমি নিজে চোখে যেটা দেখেছি যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা দেখতে পারছি যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্পিকার এবং বিরোধী দলীয় চিফ এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ব মুহূর্তে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি যে আপনারা আওয়ামী লীগ নামে কতটা আতঙ্কিত। তো যাই হোক, যেহেতু আপনারা একটা পুনরায় আবার কবর রচিত করলেন, এই কবরের মধ্যে সব দলের কবর হবে। কারণ আপনারা যদি কোনো অন্যায় দেখার পরেও চুপ থাকেন, সেক্ষেত্রে আপনিও একই অন্যায়ের অপরাধী। তো অতএব আমরা ভেবেছিলাম যে সব কিছু ভুলে হয়তো নবনির্বাচিত সরকার
হয়তো গণতন্ত্রীমুখী হবেন, হয়তো রাজাকার আল শামসদের সম্পৃক্ততা ছেড়ে দিয়ে দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করবেন। আমরা চেয়েছিলাম যে আমরা খুব একটা এই নতুন গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টকে আমরা একটু সময় দিব দেশ পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য। তো আপনারা সুষ্ঠুভাবে করার পরে 1 মাস পরেই আজকে এই চূড়ান্ত যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তের মধ্যেই আমরা বুঝতে পারলাম যে আপনারা একে বৃন্তে দুইটি ফুল, আপনাদের মধ্যে আর সেই মুক্তিযুদ্ধ বিরোধী দলের কোনো পার্থক্য নেই। আপনারা আবারও প্রমাণিত করলেন, কারণ এই সংগঠনটাকে, এই জামাত শিবির সংগঠনটাকে যখন 2024 সালের জুলাই মাসে নিষিদ্ধ করার পরিকল্পনা হচ্ছিল, তখন আমাদের পরিচিত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্বকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই দুঃসময়ের মধ্যে যে ক্রাইসিস ক্রিয়েশন হচ্ছে, সেই ক্রাইসিস ক্রিয়েশনের মধ্যে আমাদের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী এবং বাংলাদেশ দেশ বিরোধী সংগঠনকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি একটু দ্বিমত পোষণ করেছিলাম যে আমাদের এই নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটা আমি সমর্থন এই কারণে করি না, কারণ ওই সময়টাই ছিল না যে সময় এসে তাকে নিষিদ্ধ করা হবে। কারণ আপনি আজকে এটা নিষিদ্ধ করবেন, কারণ আমাদের দেশে একটা খুব প্রচলিত নিয়ম আছে। সে নিয়মটা কেমন? প্রচলিত নিয়মটা হলো এমন যে আমাদের দেশে যেটা ব্যান করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের সাধারণ মানুষ সেই দিকেই ধাবিত হয়, সেইটির প্রতি খুব কিউরিওসিটি তৈরি হয় এবং এই কিউরিওসিটির মাধ্যমে সেখান থেকে ভালোবাসা তৈরি হয়। ঠিক এই কথাটাই আমি দ্বিমত করেছিলাম যে এটা সময় নয় অন্তত জামাত শিবিরকে ব্যান করার বা নিষিদ্ধ করে ফেলার। তখন সেই আওয়ামী লীগের নেতা বলেছিলেন যে এটাই তো সময়, যে সময়টা এদেরকে ব্যান করা উচিত। আমি দ্বিমত এই কারণে করেছিলাম যে গণতন্ত্র চর্চা করতে গেলে আপনার সব দলের সমর্থন থাকবে। জামাত শিবির তাদের চরিত্র বাংলাদেশ গঠনের পিছনে কীরকম ছিল, আদৌ কীরকম আছে, এই বিষয়গুলো কিন্তু সারা বাংলাদেশের মানুষগণ জানে। তবে তাদেরকে নিষিদ্ধ করতে গেলে একবারে শিকড় সমেত আপনাকে উৎপাদন করতে হবে। আমরা তো সেই প্রক্রিয়ার মধ্যে এগোচ্ছিলাম না। আজকে দেখেন, আজকে তারা দেশ দখল করার পরে, দেশ দখল করে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসে আজকে আপনাকে নিষিদ্ধ করছে। আমরা এমন কিছু কালচার তৈরি করতে পারি নাই যে কালচারটা তৈরি করব। যেমন এই যে কালচারটা তৈরি হয়ে গেল, এই কালচারটা কি সবসময় আপনি কি মনে করেন এই জিনিসটা কি পরবর্তীতে কেউ ভুলে যাবে? এটা ভুলে যাবে না। যতবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ততবারই 30, 40, 50, 70 ভাগ গুণ তৈরি হয়ে আরও দ্বিগুণ, 3 গুণ, 50 গুণ হয়ে শক্তি সঞ্চয় করে আবারও আওয়ামী লীগ ফিরে এসেছে। তা আমার আহ্বান থাকবে, যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধটা অবৈধ। শুধু আমি বলি না, এটা আইনজ্ঞ যারা আছেন, আইন বিশেষজ্ঞ, তারা এই বিষয়ে বলতেছেন যে এই নিষেধাজ্ঞাটা যেটা দেওয়া হলো, যে আইন পাশ করা হলো, এটি উচ্চ আদালতে না টেকার সম্ভাবনা খুব বেশি। এটা টেকার সম্ভাবনাটা একদম ক্ষীণ। আর যদি আদালতের মধ্যে যদি সরকারি কোনো হস্তক্ষেপ হয়, সেখানে যদি আমরা আপিল করেও এই আইনটাকে যদি আমরা, এই অধ্যাদেশকে যদি আমরা বাতিল করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং তাদের কার্যক্রম কোন দিকে যাবে সেটা একটি বিষয়। সেটার বিষয়টা শুনতে গেলে আমরা ইতিহাসগুলো জেনে দেখি। আমরা ইতিহাস থেকে যেটা জানি, সেই জিনিসটা হলো, যতবারই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া তৈরি করা হয়েছে, ততবারই
30 গুণ, 40 গুণ, 50 গুণ বেশি মানুষ সংঘবদ্ধ হয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে। তা আজকে আমাদের যে ঘুরে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানিয়ে আমাদের আজকের যে নিষিদ্ধ করা হলো সংসদ থেকে, আজকে থেকে যারা এই নিষিদ্ধর সাথে আওয়ামী লীগ নিষিদ্ধর সাথে যারা জড়িত, যারা সমর্থন জুগিয়েছে যেসব দল, সেই সমস্ত দলের কবর রচনা করলেন এবং এই কবরে আপনাদেরকে শায়িত হতে হবে টুডে অ্যান্ড টুমরো। এটা আপনারা লিখে রাখেন। আমি কাইকো সুমন এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম। এর পূর্বে ব্যান্ড করার সময় দীর্ঘ সময় লেগেছে, এবার কিন্তু সেই দীর্ঘ সময় লাগবে না। অতএব আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমার ব্যক্তিগতভাবে দাবি থাকবে যে সারা বাংলাদেশ থেকে এই ধরনের মুক্তিযোদ্ধা বিরোধী যেসব শক্তি উত্থান ঘটেছে, যে দলেরই হোক, সেখান থেকে তাদের আমরা শেকড় সহ মূল উৎপাদন করে দেশটাকে নতুন স্বাধীনতার সমাপ্তি ঘটাব। কারণ 71 শুরু হয়েছিল, স্বাধীনতা এসেছে, কিন্তু স্বাধীনতা পুনরুদ্ধার হয়নি। আজকে এই স্বাধীনতা পুনরুদ্ধার করতে গেলে আমাদের দেশ থেকে, আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে, আশপাশ দেশে মিলে সব ধরনের যত এই ধরনের দুঃসাহসিক জঙ্গি বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত যেসব সংগঠন আছে, যেসব দল আছে, সেই দলগুলোকে আমরা প্রতিহত করব এবং সেটা রাজনৈতিকভাবেই প্রতিহত করব। আমরা চাই আমাদের দেশে আমাদের ভবিষ্যৎ সন্তানাদি যারা আছে, ভাই বোন, ছোট ভাই বোন থেকে শুরু করে সব ধরনের মানুষের সামাজিক ব্যবস্থাটা একটা স্বাধীনতার মাধ্যমে সার্বভৌম যাতে টিকে থাকে, সেই ধরনের মানসিকতার মানুষদেরকে নিয়ে আমরা আমাদের সংগঠন পরিচালনা করব। আপনি ভালো করেই জানেন, আপনারা এটাও ভালো করে জানেন যে আপনাকে অবৈধভাবে নিষিদ্ধ করাটা কতটুকুই ক্ষতি বয়ে নিয়ে আসবে আগামী দিনে। আমরা এমনি তো সারা দেশের মানুষ বৈশ্বিক রাজনীতির শিকার হয়ে একটা ক্রাইসিস মুভমেন্টে তৈরি হয়ে আমরা চলছি। এখানে আর একটা ক্রাইসিস টেনে নিয়ে আসা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে। তো আজকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আপনাদের কাছে যেটা ভালো মনে হয়েছে করছেন। তো এর পরবর্তীতে এই প্রচলিত নিয়মটা আগামী কত বছর যে চলবে এটা আমরা জানি না। আপনারা নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগ খুব অতি শীঘ্রই ঘুরে আসবে এবং ঘুরে আসার পরে একই ঘটনা যদি আপনাদের সাথে ঘটায়, আপনাদেরকে কেমন লাগবে? আমরা জামাত, শিবির, এনসিপি, মুক্তিযুদ্ধের বিরোধী দল যারা আছে তারা এইসব করে, সে বিষয়গুলো মেনে নেওয়া যায়। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দলকে যারা আমরা মনে করি যে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, মেজর জিয়াউর রহমানের পার্টি, সেই পার্টিটা তো একটা মুক্তিযুদ্ধ সংগঠনের নেতৃত্বে থাকা একটি সংগঠন। সেই সংগঠন কিভাবে এই ধরনের সিদ্ধান্তে একমত হতে পারে? এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। কারণ বিগত দিনে আপনারা জানেন, বিগত দিনে আমরা দেখেছি এই বিএনপি সরকার জামাতকে নিয়ে জোট বেঁধে তাদেরকে সংসদে বসিয়েছেন, তাদেরকে পার্লামেন্ট মেম্বারশিপ দিয়েছেন, তাদের গাড়ির মধ্যে পতাকা ঝুলিয়ে দিয়েছেন, সম্মানিত করেছেন। আর 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমার একটু দ্বিমত আছে দুই ব্যাপারে। যেমন আওয়ামী লীগ মাঠে নেই, বড় দল হিসাবে বিএনপি ভোটে জিতবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারা স্বাভাবিকভাবে নিশ্চিত ছিল যে বিএনপি আসতেছে। কিন্তু আমরা বহির্বিশ্বের যে শত্রু মার্কা একজন নোবেল লরিয়েটকে নিয়ে আসছি, সুদখোর ইউনুসকে, সেই ইউনুস যে ভিতরে ভিতরে
আমাদের দেশেরই ক্ষতি করার জন্য এই দেশের মধ্যে একটি রাজাকারী সংগঠন জামাত ইসলামকে সরকারে প্রতিষ্ঠা করার জন্য যে প্রক্রিয়াগুলো চালাইছিলেন, সেই প্রক্রিয়ার যখন ভেস্তে গেছে, যখন তারা সেটা সাকসেস করতে পারেনি, তখন বিএনপিকে সারা দেশের জনগণ শুধু ইউনূসের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সবাই একাধারে দলমত নির্বিশেষে সবাই বিএনপিকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করালেন। আমরা ভাবলাম যে আমরা বুঝি অন্তত একটা সাইড থেকে বাঁচলাম, যে অন্তত আমাদের যে দেশটাকে বিক্রি করার জন্য যে নেতৃত্ব তৈরি হয়েছিল, সেই দেশের ইউনূস সরকার রীতিমতো বাংলাদেশ বিক্রি করার পরও সে নিজেকে স্বঘোষিত ভিভিআইপি পার্সন ডিক্লেয়ার করার পরে তাকে নিরাপত্তার জন্য এসএসএফ এর আবেদন করতে হলো। কেন? আচ্ছা, আপনি বিগত দিনে দেশের কি 12টা বাজাইছেন, ভালো করছেন, ক্ষতি করছেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ইলেকশন দেওয়ার পরেও আপনি দেশ ত্যাগ করতেছেন না কেন? আপনার দেশে থাকাটা আমাদের কাছে সন্দিহান, কারণ আপনি ডিপ স্টেটের একজন মেম্বার। আপনি এরকম ডিপ স্টেটের সারা বিশ্বের মধ্যেই এরকম কিছু লাজুক পরিস্থিতির দেশগুলোকে আপনারা অ্যাটাক করেন, এবং অ্যাটাক করে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তৈরি করার পরে সেখানে আবার হস্তক্ষেপ, এগুলো কিন্তু তৈরি করেন আপনারা আমেরিকার কথায়। আমেরিকান যে সরকার আসে, যে বিশেষ করে বড় বড় যারা ব্যবসায়ী আছে, যারা দেশ নিয়ন্ত্রণ করে, বিভিন্ন ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনি আমাদের দেশ ধ্বংসের যে দেশটাকে যে একটা পাকিস্তানি কলোনি বানানোর যে প্রক্রিয়া তৈরি করেছেন, সেই প্রক্রিয়ার একই পথে হাঁটা শুরু করেছে আমাদের বর্তমানে নবনির্বাচিত বিএনপি সরকার। আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে আলোচনা করা শুরু করতেছিলাম যে যেহেতু একটা নতুন সরকার আসছে, আমরা তাকে একটা নির্দিষ্ট সময় দিই, এই সময়টার আগে আমরা সমালোচনা না করি, কিন্তু আপনারা বাধ্য করতেছেন এমন কিছু কার্যক্রম করাতে যে সেখানে আপনাদের ব্যাপারে বলতে আমরা বাধ্য হচ্ছি। হ্যাঁ, আপনাদের ক্ষমতা আছে, আপনারা এই কথার বক্তব্যের কারণে আপনারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতে পারেন, যে কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা হ্যারাসমেন্ট করেন, কিন্তু এটার শেষ আছে, এটার একটা শেষ আছে, এটার একটা ফাইনাল সিদ্ধান্ত তো অবশ্যই আমরা আগামীতে দেখতে পারবো। তবে খুব ভালো করেছেন যে আমাদের বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ যে দলটা সৃষ্টি করছে, সেই সৃষ্টির দলকে আপনারা সবাই ব্যান্ড করলেন, আর বাংলাদেশের সাধারণ জনগণ মানুষ বসে বসে আঙ্গুল চুষছেন। মোস্ট ওয়েলকাম আপনাদের জন্য, যে আপনাদের সারা জীবন শুধু যে আঙ্গুলটা পাইছেন না, আগামীতে আঙ্গুলটাও পাবেন না চষার জন্য। যাই হোক, এটা আমি কামনা করি না, তারপরেও বলার কারণটা হলো এই যে আমরা একটা ক্রাইসিস মুভমেন্ট দিয়ে যাচ্ছি। এই ক্রাইসিস মুভমেন্টের সময়ের মধ্যে আবার এই সিদ্ধান্ত নেওয়াটাকে আমি খুব বুদ্ধিমত্তার পরিচয়ের কথা বলি না। আমার ধারণা ছিল যে দীর্ঘ 17-18 বছর বর্তমান নবনির্বাচিত তারেক রহমান প্রাইম মিনিস্টার, তিনি বুঝি হয়তো দেশটাকে একটু ওনার পূর্বের মানে ওনার অতীতের সব কথাগুলো বুঝি উনি শুধরাই নিয়ে নতুনভাবে বুঝি ভালো চেষ্টা করবেন। তা সে ভালোটা আমরা বেশি দিন লাগলো না সেই ভালোটা দেখতে। আমরা ঠিক 30, 32, 33 দিনের মাথায় আমরা ঠিকই দেখতে পারলাম যে আপনি আপনার আসল রূপটা আপনি ঠিকই দেখালেন। আমরা সমর্থনে আপনাকে এই কারণে করেছি, আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আপনার নির্বাচিত হওয়ার পরে আপনারা পার্লামেন্ট তৈরি করলেন, সে পার্লামেন্টের মধ্যে আপনারা স্পিকার দিয়েছেন একজন মুক্তিযোদ্ধা, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের খুব ভালো লাগছে। বা ডিএনএ যে চেঞ্জ হয় না, এটা প্রমাণিত হইল। সায়েন্স যে বলে যে ডিএনএ আপগ্রেড হয় কিন্তু পুরোটাই পরিবর্তিত হয় না। তা সাপের বাচ্চা যে সাপ হয়, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, সাপের বাচ্চা তো আর নেউল হয় না।
তা আমরা আপনাদের কৃতকর্মে আমরা এটা আবার পুনরাবৃত্তি দেখলাম যে আসলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী যে দলগুলো আছে সে সংগঠনের সাথে আপনারা মিলেমিশে একাকার। ঠিক আছে, তো যাই বলি, আপনাদের এই স্বপ্ন বেশি দিন ধরে রাখার চেষ্টা হয়তো চলতে থাকবে, কিন্তু সাধারণ জনগণ একটা সময় আপনাদের এই উত্তরটা দিয়ে দেবে, খুব অল্প সময় দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর এখানে আমি আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের যেসব নেতাকর্মীরা আছে, আদর্শিক যেসব নেতাকর্মী আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হতাশায় ভুগবেন না। এর পূর্বেও আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কয়েকবার, পুনরায় আবার পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ সামর্থ্য নিয়ে তারা আবারও ফিরে এসেছেন এবং দেশ রক্ষার কাজে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আবারও মনোনিবেশ করেছে। তা আমাদের এইবারের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটকে আমি আহ্বান করব যে আগামীতে আমরা যেভাবে ফিরে আসব, সেই আগামী ফিরে আসার পিছনে সবচেয়ে বড় রহস্য থাকবে যে আমরা একটা ময়লা আবর্জনাও বাংলাদেশে রাখবো না। আমরা খেতে পারি, একবেলা খাবো, দরকার পড়লে আমাদের 3 বেলার দরকার নাই, আমরা একবেলা খাবো, তারপরও আমরা শত্রুমুক্ত থাকতে চাই। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা শত্রুমুক্ত এবং দেশদ্রোহী মুক্ত থাকতে চাই। যারা দেশদ্রোহিতার কাজ করবে তাদের দেশদ্রোহিতার শাস্তি উপস্থিত স্ট্যান্ড বাই দিতে হবে, এই ধরনের প্রক্রিয়া তৈরি করতে হবে। আমরা আশা করি আগামী দিনে আমরা এইরকম একটি পদক্ষেপ নেব এবং আগামী পদক্ষেপ নেওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম সারা দুনিয়ায় আমরা প্রদর্শন করব এবং এটা আপনারা কার্যক্রম দেখবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে হতাশা হওয়ার কিছু নাই, বেশি কিছু বলবো না। আর হতাশা এই জন্য হবেন না, কারণ আজকে থেকে এই যে 8ই এপ্রিল, আজকে 8ই এপ্রিল থেকে আপনারা কাউন্টডাউন স্টার্ট হলো, আপনাদের কাউন্টডাউন স্টার্ট হলো, আপনাদের কবর রচিত হওয়ার, কবর খোঁড়া শুরু হলো। এখন এই কবরে সময় অনুযায়ী কে প্রবেশ করবে আর করবে না এটা বাংলার জনগণ দেখিয়ে দেবে, কারণ আপনি নিষিদ্ধ করছেন ব্যক্তি হিসাবে, আর আওয়ামী লীগ হলো বাংলাদেশের জনগণের দল। আওয়ামী লীগ হলো প্রাতিষ্ঠানিক দল, প্রাচীন দল। এই দলের নেতৃত্বে আমাদের বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে। অতএব এই জনগণ যেদিন চাবে যে আমাদেরকে নিষিদ্ধ করতে, সেদিন আমরা মেনে নিব যে আমাদের দল, আমাদের দেশের লোক আর আওয়ামী লীগকে চায় না। আপনাদের দুমুখো কথার কারণে আমরা এটাকে বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বা ভালোবাসে না, এটা আমরা মন থেকে মানি না। যাই হোক, যদি আওয়ামী লীগ সরকার যদি দেশের ক্ষতি করে থাকে তাহলে পিছিয়ে থাক, আর যদি দেশের কাজে যদি এগিয়ে থাকে অন্যান্য সরকারের তুলনায়, আপনারা যদি শান্তিময় পরিবেশ যদি আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে সেই ফলাফল আপনারা আন্দোলন এবং ফিরিয়ে আনার মাধ্যমে প্রকাশ করবেন। আজকে এ পর্যন্তই, ভিডিও লম্বা হয়ে যায়, কথা বললে অনেক বড় হয়ে যায়, সংক্ষেপে আজকে এই কথাগুলো বলবো। আর আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজনীতিটাকে সুসংগঠিত করার জন্য যে প্রক্রিয়াগুলো তৈরি করা উচিত, সেই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সুসংগঠিত হন। আপনাদের মাধ্যমে এখনও দেখি আমাদের নেতাকর্মীরা বিভিন্ন প্রোগ্রামে যখন আসে, তখন তাদের কথাবার্তায় আমরা দেখি যে তারা এখনও ক্ষমতায় আছেন। তাদের কথাবার্তায়, তাদের ভাষ্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা এখনও ক্ষমতায় আছেন। আমি দেখি যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় শেখ হাসিনা ছাড়া এবং সজীবদের জয় ছাড়া
যাদের বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনি, সেসব নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী তারা এখনও ক্ষমতায় আছে, তাদের ক্ষমতা মানুষ জোর করে ধরে আছে, কেউ না কেউ তাদেরকে উদ্ধার করে দেবে এই অপেক্ষায় আছে। তা আপনারা সেই অপেক্ষায় থাকবেন। আমরা জানি মাননীয় নেত্রী আগামীতে যেভাবে আওয়ামী লীগটাকে সুসংগঠিত করবেন, যেভাবে নেতৃত্ব তৈরি করবেন ইয়াং জেনারেশন থেকে, এবং যারা নেতাকর্মীদের পালস বোঝে সেই সমস্ত নেতৃবৃন্দ দিয়ে উনি সুসংগঠিত করবেন আমাদের সংগঠনকে। এই আশা ব্যক্ত করে আমি আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেশে ও বিদেশে যারা ভালো থাকবেন, যারা আছেন, সবাই সবার সাথে সৌহার্দ্য সম্পর্ক তৈরি করুন। আমাদের সুসময় আগামীতে আসবে, কারণ আজকে থেকে আমাদের পথ আগানোর রাস্তাটা আরও বেগমান করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই আমরা বাংলাদেশের আপনার জনগণের কাছে আমরা ফিরে আসছি। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকল সৎ মানুষের। আসসালামু আলাইকুম, আদাব।